ভাইয়া, ক্লাস শুরুর আগে একটু বলি, জি মানে আগের ক্লাস সম্পর্কে। আপনার আগের তো আমাদের ছিল ওই যে কিওয়ার্ড রিসার্চের। জি মূলত আমরা আর কি ওইভাবেই তাহলে রিসার্চ করব যেভাবে দেখাই দিয়েছেন জি আপনি। দুইটা প্রথমে পদ্ধতি। আপনার সাজেশন থেকে নিব বা ইনস্ট্যান্ট রেজাল্ট থেকে দেখব। হুম এরপর গুগল কিওয়ার্ড প্ল্যানারে যাব, ওইখান থেকে আমরা রিসার্চ করে বের করব কম্পিটিটর হুম আর কি। বেশি যেগুলো লেন্থ লেন্থ বেশি সেগুলো আমরা নেওয়ার চেষ্টা করব, নিয়ে হুম আমরা কম্পিটিটর যাচাই করে তারপরে। জি, এটা হলো ফ্রি মেথড। আমরা পেইডও দেখাবো। পেইডটা হলো আচ্ছা আমরা টুলস ইউজ করবো দেন দেখাবো। তো আজকে আমরা কন্টেন্ট করবো, আর পেইডের এই জিনিসগুলো সামনে থেকে আসবেই। কন্টেন্টের আচ্ছা বিষয়ে কন্টেন্টের সাথে এসইওর ব্যাপার থাকে, আচ্ছা, এরপর হ্যাঁ হ্যাঁ। কিওয়ার্ড এগুলো কম, মানে একটার সাথে আর একটা ওতপ্রোত ভাবে জড়িত, মানে আচ্ছা ভাই, সাপোর্টিং কিওয়ার্ড বাইর করতে গেলে ওই যে এলএসআই যে টুলস আছে ওইটাতে আবার ইয়ে করলে আবার শেষ হয়ে যায়, তিনটা চারটা পাঁচটার বেশি ওরা দিতে চায় না, বুঝছেন, যেটা দেখলাম আর কি আচ্ছা আচ্ছা, ফ্রি মেথডে। বুঝতে পারছি। তো সেই ক্ষেত্রে কি করা যেতে পারে? সেক্ষেত্রে পেইড, কারণ আমাদের তো, আমরা যদি নিশ নিয়ে কাজ করি সেখানে তো অনেক রিসার্চের ব্যাপার আছে। সেই ক্ষেত্রে যদি এরকম দুই তিনটা সার্চ দিলে চলে যায় তাহলে তো প্রপারলি রিসার্চ হবে না, এটা স্টপ করে দিতে এরকম হবে। এরকম আরো কিছু সাইট আছে, আমি আপনাকে লিস্ট দিব না, প্রায় 5টা 6টা আছে যেগুলো ফ্রিতেই দেয়। আচ্ছা আচ্ছা শুধু এলএসএ গ্রাফ না, আরো এরকম অনেক আছে, আমি লিস্টটা দিয়ে দিব না আপনাকে, তাই ওটা থেকে আচ্ছা নিতে পারবেন। 5টা আচ্ছা হইলে দিনে 15-20টা তো পাবেন, আর আমাদের তো দরকার বেশি না, তো 3-4টা হইলে হয়ে যায়। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আমরা আবার যদি কথা তো বলবোই ক্লাস শেষে। আমরা এখন আজকে টপিকে আলোচনা, আজকে টপিকটার বিষয়টা কি দেখে আসি। আজকে আমাদের 4th ক্লাস, হাউ টু রাইট কন্টেন্ট ফর অ্যামাজন নিচ সাইট। কন্টেন্ট তো অনেক ধরনের হয়, কন্টেন্ট ব্লগের জন্য একরকম লিখতে হয়, তার নিজের পোর্টফোলিওর জন্য কন্টেন্ট মাঝে মধ্যে লিখতে হয়, মানুষের নিজস্ব রিকোয়ারমেন্টের জন্য লিখতে হয়, রিসার্চের জন্য এক ধরনের কন্টেন্ট লিখতে হয়। আমরা যখন স্কুল কলেজে লেখাপড়া করছি, ইউনিভার্সিটিতে, তার জন্য এক ধরনের কন্টেন্ট লিখতে হয়। আমরা এই জন্য আমরা বলেছি যে অ্যামাজনের নিচ সাইটের জন্য কন্টেন্ট আমরা কিভাবে লিখবো। আমরা তো সব ধরনের কন্টেন্ট নিয়ে লিখবো না। আমরা যেহেতু অ্যামাজন নেই কথাবার্তা, অ্যামাজন নেই আমাদের কাজ কারবার, অ্যামাজন নেই আমাদের বিজনেস, আমরা অ্যামাজনের জন্য কিভাবে, একটা সাইটের জন্য কিভাবে কন্টেন্ট লিখতে হয়, এটার জন্য আমাদের কি কি বিষয় জানা জরুরি। আজকে আমরা এটা যতটুকু পারি দেখে এটা ইনশাআল্লাহ কভার করবো। আর সেকেন্ড পার্টে এটারই আরেকটা পার্ট হবে, সেটা আর প্র্যাকটিক্যাল আর বড় ধরনের কিছু, সব ফরম্যাট কেমন হবে, প্র্যাকটিক্যাল যারা লিখছে তাদের অবস্থা কি, তারা কোন পজিশনে এগুলো আছে। এরপর আমি যখন লিখতে যাব আমার সামনে কি কি টেমপ্লেট সামনে রাখতে হবে, যদি কাউকে দিয়ে দেখাই তাকে কি টেমপ্লেট দিতে হবে, বা সেখানে কি কি রিকোয়ারমেন্ট থাকবে, এগুলো আমরা আগামী পরে সেকেন্ড ক্লাসে আলোচনা করব। আজকে আমাদের 3টা আমরা দেখবো ধাপ আছে। প্রথম ধাপটা হলো আমরা দেখি, একটু বড় করে দিই না, বড় স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যালো, হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা। প্রথম বলছি, একটি নিজ সাইটের জন্য কন্টেন্ট তৈরির পূর্বে বিবেচনার যে বিষয়গুলো আছে, এখানে আমি একটা রেড কাভারে লিখছি নিশ ও কিওয়ার্ডের পরে এটি সবচেয়ে কঠিন কাজ। নিশ সিলেকশন করেছেন বুঝে না বুঝে, অনেক সময় পরে হয়তো প্রথম ক্লাসে নিশ বোঝেন নাই, কেউ সেকেন্ড ক্লাসে বুঝছেন, সেকেন্ড ক্লাসে কেউ নিশ বোঝেন নাই, থার্ড ক্লাসে বুঝে গেছে, মানে নিশ নিয়ে আশা করি কোনো প্রশ্ন নাই। এরপর আমরা কিওয়ার্ড শুরু করলাম, যেহেতু নিশ একটা নিয়েছি, টপিক একটা বাছাই করেছি, এবার আমরা কিওয়ার্ড বের করব কিভাবে, কোনটা আমার জন্য সুইটেবল হবে। কিওয়ার্ড তো অনেক আছে, হাজার হাজার লক্ষ লক্ষ, কিন্তু আমার নিশের সাথে আমি কোনটা প্রথমে শুরু করব সেটাও আমরা শিখেছি গত ক্লাসের পরপর 2টাতে। আজকে নিশো শেষ, কিওয়ার্ডও শেষ, এখন কিওয়ার্ডও মানে আমার হাতে আছে। এখন তাহলে তো আমার কন্টেন্ট নিয়ে নাড়াচাড়া করতে হবে, এখন আমাকে কন্টেন্ট রেডি করতে হবে, নিজেকে লিখতে হবে অথবা কোনো রাইটারকে হায়ার করতে হবে। তা আমি যেটাই করি না কেন, এই যে জিনিসগুলো আজকে আলোচনা করবো সেগুলো আমাকেও জানতে হবে, কোনো রাইটারকে দিলে। আর রাইটার তো অবশ্যই জানে এইগুলো, কিন্তু আমি যদি না জানি সে রাইটার কিভাবে সে সবগুলো কভার করছে, ঠিক মতো আমার চাওয়াগুলো পূরণ করছে কিনা, এটা আমি না বুঝলে তাহলে তার লেখার এটা কতটুকু কোয়ালিটি হয়েছে এটা বুঝতে পারবো না। তো প্রথম এখানে 3টা বিষয়ের কথা বলছি, যে একটা নিউজ সাইটের জন্য প্রথম 3টা বিষয় অবশ্যই মাথায় নেওয়া দরকার। একটা হলো যে আমি আমার কন্টেন্টটা যে অডিয়েন্স বা কাস্টমারের জন্য লিখতে চাচ্ছি, এইটা যতটুকু তথ্য পর্যাপ্ত দেয়া যায়, সেটা কিভাবে তথ্য কোথা থেকে নিব আমরা আগামী ক্লাসে প্র্যাকটিক্যালি এগুলো আবার বিষয় দেখবো। আমি শুধু আজকে আলোচনা করি ডিটেলস।
সে তথ্যগুলো হতে পারে, ধরেন আমার নিশ হলো একটা কি নিশ নিয়ে কথা বলতে পারি, আমি একটা ধরেন নিশ কোনটা নিশ, আজকে একটা না, আজকে যে নিশে নিয়ে কাজ করতে সেটা বলি। আজকে আমি একটা নিশ নিয়ে কাজ করতে, সেটা হলো ডোর লক সিকিউরিটি সিস্টেম, মানে দরজা যে সিকিউরিটির, যেটা না ম্যাগনেটিক ডোর আর কি, সেটা চুম্বক আওয়াজে দরজাটা ছিল, সেইটার উপর আজকে বেশ কিছু কাজ করেছে ক্লায়েন্টের। এখন এই ম্যাগনেটিক ডোর যতগুলো আছে, এটা তার নিশে, ডোর তো আছে, ডোর লক সিকিউরিটি, এর মধ্যে উনি ম্যাগনেটিক নিশ নিয়ে এসে নাড়াচাড়া করতেছে। ম্যাগনেটিক নিশ নিয়ে যখন আমরা এটা নিয়ে কন্টেন্ট তৈরি করতে যাচ্ছি, তার প্রথম পর্যায়ে আমরা কি করছি, আমরা কয়েকভাবে রিসার্চ করছি। আমরা আমাদের প্রথম প্রাইমারি কিওয়ার্ড একটা বের করছি, যেটার সার্চ ভলিউম ছিল 750 আর কি, এবং এটা কেজিআর ফর্মুলা দেখলাম প্রায় 0.18 ছিল। এটার আমরা সাপোর্টিং কিওয়ার্ড বের করছি 7টা, ম্যাক্সিমাম এই 7টার মধ্যে আমাদের সার্চ ভলিউম ছিল আপনার 900ই সর্বোচ্চ ছিল, আর বাকি সাপোর্টিং কিওয়ার্ডের কোনোটা 140, কোনোটা 240, কোনোটা 500, এরকম 7টারই সার্চ ভলিউম আছে, মিনিমাম আমরা 100-র নিচে আসেনি। এভাবে 7টা সাপোর্টিং কিওয়ার্ড লেখার পরে এখন আমরা কি করেছি, কন্টেন্ট যেহেতু লিখতে হবে, আমরা কন্টেন্টের জন্য আমরা কি কি গাইডলাইন ফলো করছি। নাম্বার 1, আমরা আমাদের সিমিলার যারা সেম নিশ নিয়ে অ্যামাজনের সাইট নিয়ে কাজ করে, সেম নিশ হইতে হবে, অ্যামাজনেই কাজ করে এরকম হইতে হবে। এরকম হলে সুবিধাটা কি হবে, যেহেতু সে অ্যামাজন থেকেই আর্নিংটা করে, তাহলে আমিও তার কম্পিটিটর অথবা সে আমার কম্পিটিটর, তার সাইটে কেমন কি ধরনের কন্টেন্ট পাবলিশ করেছে, কি ধরনের তথ্য সে দিচ্ছে ওই তার নিশের উপরে, এটা যদি আগে প্রথমে 2-3টা সাইট বের করতে পারেন, সবচেয়ে বেশি এটা কাজে লাগে। এটা বের করার পর আমি তাদের কন্টেন্টকে একটা রাফ করবো, যে সেটা টাইটেলে কতটুকু কি ধরনের শব্দ ইউজ করেছে, ইন্টুর মধ্যে কতগুলো ওয়ার্ড দিয়েছে, তারপরে ভিতরে কতটুকু পার্ট কি কি দিচ্ছে, ইমেজ কতগুলো ব্যবহার করছে, কোনো ভিডিও ইউজ করেছে কিনা, কোনো টেবিল আছে কিনা, এগুলো আমি আজকে বলছি, মানে মুখে বলে যাচ্ছি, প্র্যাকটিক্যাল আমরা সামনে দেখবো। তো এই সমস্ত 3টা জিনিসকে যদি আমি রিভিউ করে আমি একটা নোট তৈরি করতে পারি ম্যানুয়ালি, যে প্রথম সাইট আমার কম্পিটিটর এই এই জিনিস কভার করছে, সেকেন্ডটা এই করেছে, যেটার মধ্যে প্রথম আলোটার মধ্যে এটা নাই, আবার প্রথম আলোর মধ্যে এটা আছে, সেকেন্ড আলো এটা কভার করেনি, থার্ড আলো রিভিউ করবেন, দেখবেন যে আরো কিছু ভিন্নতা পাবেন, 3টার মধ্যে কিছু না কিছু জায়গায় ভিন্নতা পাবেন, এটা আপনি নোট করবেন এবং একটা কাউন্ট করবে, যে প্রথম জন দিছে 3000, পরের জন দিছে 3.5, আর তৃতীয় জন দিছে হয়তো 2500। আপনি এটাও একটা কাউন্ট করেন, তারা সংখ্যায় এত 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 দিয়েছে। এটাও প্রথম স্টেজ। প্রথমে আমার সিমিলার নিচ সাইট যারা অ্যামাজনেই কাজ করে এদেরকে বের করা। সেকেন্ডলি কি হবে, এটা তথ্য নিচ্ছে, কিন্তু কাদের কাদের কাছ থেকে তথ্য নিব, আমি বলেছি প্রথম বিষয়টি হলো আমার কন্টেন্টটি হবে অডিয়েন্সকে কোন একটি বিষয় পর তাকে পর্যাপ্ত তথ্য, এই পর্যাপ্ত তথ্যর মধ্যে যে জিনিসটা পড়তেছে আমার সিমিলার যারা আমার কম্পিটিটর তারা কি ধরনের তথ্য দিচ্ছে, এটা আমাকে ফাইন্ড আউট করতে হবে, প্রথম কাজ। সেকেন্ড কাজ হলো যে প্রোডাক্ট নিয়ে আমি কাজ করি সেই প্রোডাক্ট আমি সরাসরি অ্যামাজনে সার্চ করে বের করবো ওই প্রোডাক্টটা আছে কিনা, হ্যাঁ আছে। ওই প্রোডাক্টের নিজস্ব ডেসক্রিপশন যারা বিক্রি করতেছে এজ এ সেলার, সে কতটুকু তথ্য দিচ্ছে ওই প্রোডাক্টের উপরে, নিচে অনেক ডেসক্রিপশন আছে, এবং সর্বশেষ ওই প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং কারা কারা এটা তৈরি করছে তাদের ব্রোশিওরের ছবি দেওয়া থাকে, বা তাদের নিজস্ব ম্যানুয়াল দেওয়া থাকে, অনেক তথ্য থাকে। এটা হলো তাই, সেখান থেকে আমি দ্বিতীয় সোর্স আমার কন্টেন্ট, সেখানে আমি তথ্য আমি নোট করব। তৃতীয় হলো ওই কন্টেন্টে ওই যে প্রোডাক্টের বিক্রি হয়েছে এই যাবত পর্যন্ত নিচের দিকে রিভিউ থাকে, কাস্টমারের পজিটিভ রিভিউ, নেগেটিভ রিভিউ, সব রিভিউ গুলো আমরা দেখব। এতে কি হবে আমাদের, তাহলে 3টা জায়গা মেইন সোর্স, আমার কম্পিটিটর প্রধান আমার সোর্স, সেকেন্ডলি আমার সোর্স হবে অ্যামাজনের যে প্রোডাক্টটা নিয়ে আমরা কাজ করবো সেটা অ্যামাজনের রিয়েল তথ্যটা নেওয়া, এবং যারা এই প্রোডাক্টটা তৈরি করছে ম্যানুফ্যাকচার তাদের কোনো ম্যানুয়াল থাকতে পারে, ওইটার ওই প্রোডাক্টের ব্যবহারের বিধি থাকতে পারে, কিভাবে যত্ন নেওয়া বা ওইটার কিভাবে মেরামত করতে হয় সবকিছু দেয়া থাকে ম্যানুয়ালের মধ্যে, আমরা সেই ম্যানুয়াল থেকেও নিব। এই 3টা গেল, দেন আমাকে ভালো মন্দ তো জানতে হবে প্রোডাক্টের, তখন আমরা রিভিউ থেকে কিছু পজিটিভ রিভিউ নিব, কিছু নেগেটিভ রিভিউ নিব। এইগুলো আমার প্রথম 3টা কাজ পর্যাপ্ত তথ্যের জন্য। এরপরে আমি আরো যখন বের করতে যাব তখন আমরা নিজস্ব ওই নিশটা দিয়ে আমরা গুগলে সার্চিং করে নিশ, আমরা সাইট তো নেওয়া শেষ, উইকিপিডিয়া থেকে আমরা নিতে পারি, ইয়াহু অ্যান্সার থেকে নিতে পারি, কোন ওই নিশ রিলেটেড ফর্ম থেকে নিতে পারি। এগুলো যদি আরো বেশি কারো এটাকে রিস্ক করতে চান, কারো সময় থাকে তথ্যপত্র নেওয়া, আপনি সেটাও করতে পারেন। কিন্তু 3টা সাইট থেকে নিয়ে, অ্যামাজন নিজস্ব থেকে নিয়ে, রিভিউ থেকে নিয়ে, ম্যানুফ্যাকচার কাছে নিয়ে, এগুলো নেওয়ার পর আমার মনে হয় আর বেশি এতটা নাড়াচাড়া করার দরকার হয় না, কারণ আপনি 3টাই রিয়েল সোর্স থেকে নেওয়া।
কারণ কম্পিটিটর অবশ্যই অনেক এটা পিছনের সময় ইউজ করে তারা 3টা আলাদা আলাদা সাইট তারা এটাকে রিভিউ করছে। আবার অ্যামাজন থেকে তারাও নিয়েছে, অ্যামাজন থেকে কি কি তারা নিছে না আমি এটাও বুঝতে পারবো। আবার যদি ম্যানুফ্যাকচার যে রিয়েল প্রোডাক্টটা তৈরি করে বাজারে ছেড়েছে সে কি কি তথ্য দিচ্ছে সেটা আমি মেন জেনুইন সোর্স থেকে, অরিজিনাল সোর্স থেকে নিচ্ছি, এইগুলো থেকে নিয়ে কভার করে হয়ে যায়। কিন্তু এটা নিয়ে আমি হয়তো অসংখ্যবার সার্চ দিয়ে মানে কপি পেস্ট করে বিশাল আমার আমার দরকার 1000 ওয়ার্ড, আমি 10,000 ওয়ার্ড ডাম্পিং করেছি, পরে ওইটাকে ম্যানিপুলেট করে সাজানো গোছানো অনেক টাইম কনজিউম, দিন শেষে আমার মূল টোনটাই হারায় যায়। এরকম না করাই বেটার, বরং 2টা 3টা সাইট কম্পিটিটর অ্যামাজন থেকে নিয়ে রিভিউ থেকে নিয়ে এগুলো তৈরি করে মোটামুটি হয়ে যায় একটা কন্টেন্ট। সেকেন্ড বিষয় হলো পর্যাপ্ত তথ্য নির্দিষ্ট শেষ। সেকেন্ড বিষয় মাথায় রাখতে হবে, আমি যেটাই যে বিক্রি করি এটা বিক্রির নিয়ত কন্টেন্ট লিখবো না, মানে আমার কথার মধ্যে যেন খালি বিক্রি করতেছি তুমি এটা কেনো তুমি এটা কেনো এই ধরনের জন্য তাকে অ্যাপ্রোচ না হয় আমার লেখার মধ্যে। আমার কি থাকতে হবে, আমি আমার এই প্রোডাক্টটা নিয়ে তাকে কোন একটা প্রবলেম এসে পড়ে আছে, সে এখন আমি ম্যাগনেটিক ডোর নিয়ে আজকে কেন আমি এই কথার মধ্যে আমি বোঝাইতে চাচ্ছি বারবার যে ম্যাগনেটিক ডোর তার যে অফিসের যে ডোরটা আছে তার বা নিজের বাসার যে এটা আছে যেটার মধ্যে ম্যাগনেটিক ডোরের মধ্যে যে সিকিউরিটি সিস্টেমটা আছে নষ্ট হয়ে কি হতে হবে, এটা কিভাবে সেট আপ ইনস্টল করতে হয়, এটা ইনস্টলের জন্য তোমার কাছাকাছি কারা ভালো এক্সপার্ট আছে বা কোন কোন এজেন্সি তোমাকে সার্ভিস দিচ্ছে, এটা সমস্যা হলে কি মানে এই তাকে সমাধান দেওয়ার ট্রাই করতেছে। আমার লেখার মধ্যে শুধু সমাধান বা সে একটা ভালো বিপদ থেকে বাঁচতে যাচ্ছে আমার কন্টেন্টটা পড়ার পর, বা অনেক কিছু তথ্য পাচ্ছে যেটাতে তার বেনিফিট হবে, এই ধরনের টোনে আমার লেখাটা থাকা চাই। প্রথম কথা এই জন্য আমি বোল্ড করছি, বিক্রিয়া নিয়ে তো এরকম যেন কথার মধ্যে অ্যাপ্রোচ না থাকে, আমিও না দেখি যে লিখে দেবে তার কথার মধ্যে এই ধরনের শব্দ না পাই। দেন বলছি যে প্রবলেম সলভ করার ব্যাপার, তাকে সাহায্য করতেছে, আমার পুরো কন্টেন্টটাই তাকে বেনিফিট দিচ্ছে আমার কথার দ্বারা, এইরকম পুরাটাই যেন হয় টোনটা, এটা বোঝানো। তৃতীয় বিষয়টা হলো যে পণ্যটি নিয়ে আমি লিখতে চাইছি সেটার ব্যাপারে কাস্টমারকে রিকমেন্ড করা। এখন তো আমি তাকে বেনিফিট দিছি, এরপরে একটু রিকমেন্ড করা, যেহেতু সে বুঝবে যে হ্যাঁ এটা তো ভালো, আমি তথ্য উপাত্ত পাইছি, পছন্দ হয়েছে, এখন সে খোঁজা শুরু করবে এখন তাহলে আমার জিনিস কোনটা আমার জন্য সুইট, আমার জন্য বেস্ট কোনটা হবে, তখন আপনি তাকে রিকমেন্ড করতে পারেন কয়েকটা, দেখো তোমার এই ব্যাপার যদি হয়, তুমি যদি আসলে এই ধরনের সোর্স করো বা স্যার মানে এটা নিয়ে তোমার দরকার হয়, তাহলে এই আমার কাছে কিছু এই 1টা 2টা 3টা 5টা 10টা প্রোডাক্ট আছে যারা তোমার এই প্রয়োজনের সাথে রিলেটেড, এবং এরা বাজারে অনেক ভালো মানের রিভিউ আছে, তাদের ম্যানুফ্যাকচারার ব্র্যান্ডিং ভালো, তাদের মানে ওভারহেড কস্ট সব মিলায় তাকে বোঝানো হচ্ছে এই ব্র্যান্ডগুলো তোমার জন্য সুইটেবল হতে পারে, তুমি এটা দেখতে পারো, এরকম রিকমেন্ড করো, তাতে তারা অন্য জায়গায় আপনার সাইট থেকে বেরিয়ে খোঁজার দরকার হইল না, আপনার কন্টেন্টের মধ্যে 10টা বেস্ট প্রোডাক্ট পেয়ে গেল, 5টা বেস্ট প্রোডাক্ট পেয়ে গেল, সে তখন এগোবে, যেহেতু আপনি আগের কন্টেন্ট করে খুশি হয়েছে, সে সলভিং তার প্রবলেম গুলো সে সলভ করতে পেরেছে বা সে যা চাচ্ছে সেই রকমই কন্টেন্টের মধ্যে ধারণা পেয়ে গেছে, এখন সে প্রোডাক্ট গুলো পেয়ে গেল। এরপরে বলতেছে এরপরে বেনিফিট গুলো ওই প্রোডাক্ট রিকমেন্ড করছেন, রিকমেন্ডের সাথে যদি বেনিফিট মানে প্রোডাক্ট ওয়াইজ যদি বেনিফিট গুলো ভিন্নতা থাকতে পারে, আমি আজকে দেখলাম ম্যাগনেটিক ডোরের মধ্যে 7টা টাইপস আছে, আবার ম্যাগনেটিকের 7টা পার্ট, এক একটা টাইপের এক একটা বেনিফিট আছে, এরকম যদি আবার ওই বেনিফিট গুলো দিবেন, রিকমেন্ড করবে যে এটা কিন্তু এই বেনিফিট হবে, এটা কিন্তু এই বেনিফিট হবে, এরকম বেনিফিটও যদি করে দিতে পারেন তাহলে আরো সুবিধা হয়ে গেল, তখন সে একবারে এক্সাক্ট নেভিগেটর করে দিবেন যে তুমি এটা কিনবে এটা হবে, এটা কিনবে এটা হবে, তখন সে বুঝবে ও আচ্ছা তাহলে আমার এইটাই কিনবো, 3 নম্বরটা আমার জন্য আসলে টোটাল দেখতে সুইটেবল হয়। এইভাবে রিকমেন্ড করা বেনিফিট করা, এই প্রথম 3টা জিনিস কন্টেন্টের জন্য যেভাবে পারেন আপনি লিখেন আর কাউকে দিয়ে দেখান, এই 3টা যেন এই ধরনের টোনটা থাকে, প্রবলেম সলভিং লেখাটার এই ধারণাটা যেন থাকে, রিকমেন্ডিং থাকে, প্রোডাক্টের বাছাই করে দিচ্ছেন বেনিফিট গুলো, এরকম 3টা জিনিস থাকতেই হবে, এই 3টা মেজর, এই 3টা যদি ঠিকঠাক মতো প্রেজেন্টেশন হয়, 1000 ওয়ার্ড লেখেন আর 3000 ওয়ার্ড লেখেন আর 5000 ওয়ার্ড লেখেন, এই 3টা মূল বিষয় কন্টেন্টের, এই 3টা যেন কখনোই মিস না হয়। এটা ধাপ 1। সেকেন্ড ধাপে আমরা কি দেখি, সেকেন্ড ধাপে কি আছে, এখন আমরা মোটামুটি জানলাম যে আমাদের কি কি মাথায় রাখা উচিত, এখন আমাদের জানা দরকার তাই কন্টেন্টের ধরনটা কেমন হতে পারে, কত প্রকারের হতে পারে। তবে কন্টেন্ট তো এক এক অ্যাঙ্গেল এক এক ধরনের কন্টেন্টের টাইপ আছে, ব্লগের যে কন্টেন্ট নিয়ে আমরা আলোচনা করি তখন এর টাইপটা ভিন্নতা হবে, আমরা যদি রিসার্চ নিয়ে কোনো কথাবার্তা কন্টেন্ট তখন তার টাইপটা ভিন্ন। আমাদের সবাই আমি সবাইকে মিট হয়ে গেছে না তো আমার জন্য আবার? হ্যালো না ভাইয়া, হ্যালো, শুনতে পাচ্ছি। একটা সাউন্ড আসছিল তো এটা মিউট করে দিলাম সবাইকে। এখন
কন্টেন্টের ধরনটা আমার জানা দরকার। আমি তো কন্টেন্ট লেখার আগে মাথায় 3টা জিনিস রাখছি, এখন ধরনটাও আমাকে ক্লিয়ার হতে হবে কি কি টাইপের হয়, এবং অ্যামাজন নিজ সাইটের জন্য কন্টেন্ট কত ধরনের, আমার গ্লোবালি কন্টেন্ট কত এটা আমরা জানা দরকার নাই, আমাদের নিজ সাইটের জন্য কন্টেন্ট কত ধরনের মেসেজ হয়। আসলে একটা নিজ সাইটের জন্য 3 ধরনের কন্টেন্ট হয়ে থাকে। নাম্বার 1 হলো একক পণ্য বা সিঙ্গেল প্রোডাক্ট বলা হয়, একক পণ্য রিভিউ বা পর্যালোচনা, মানে সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ। সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ কি, এটা আমরা পরের স্লাইডে প্র্যাকটিক্যাল সাইট নিয়ে দেখবো। একক পণ্য রিভিউ বা পর্যালোচনা হবে এটা 1000 ওয়ার্ড থেকে মিনিমাম 1500 ওয়ার্ডের মধ্যে হলে বেটার হয়। এটার এই আরেকটা নাম আছে বাইং, এটা কেউ বাইং কন্টেন্ট বলে বা বাইং আর্টিকেল বলে, কেউ মানি আর্টিকেল বলে, কেউ কমার্শিয়াল টাইপ আর্টিকেল বলে। মোটামুটি একই জিনিস, বাইং মানি কমার্শিয়াল সব একই ধরনের মিন করে। এটার কাউন্ট, এটা যদি একটা পণ্য নিয়ে রাখেন সেটা 1000 থেকে 1500 ম্যাক্সিমাম, এর নিচেও না এর উপরে না হয় বেটার। এটা হবে একক পণ্যর ক্ষেত্রে, তার মানে প্রধান ধরন হয়ে একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। আমি বললাম গ্যালাক্সি J7 প্রাইম একটা মডেল আছে, ধরেন গ্যালাক্সি S90 একটা মডেল আছে, আমি শুধু ওইটা নিয়েই কথা বলবো। আমি যদি বলি যে 10 বেস্ট স্যামসাং গ্যালাক্সি মোবাইল রিভিউ, তাহলে 10টা মডেল নিয়ে কথাবার্তা বলতে হবে, এটা একটা জিনিস। আর একটা আমি যদি স্পেসিফিক বলি যে S9 এটা স্যামসাং, শুধু এটা নিয়ে আমি রিভিউ করতে, তাহলে একটা প্রোডাক্ট। এই ধরনের প্রোডাক্ট একক পণ্য এবং এটার কন্টেন্টের লিমিট হবে 1000 থেকে 1500-এর মধ্যে কথাবার্তা বলা। সেকেন্ড, একের অধিক পণ্য রিভিউ, সেম জিনিসই, জিনিসটাকে আবার রাউন্ড টাইপ বলা হয় অন্য অন্য জায়গায়, তে একের অধিক পণ্য রিভিউ। এটা আবার থাকবে যে আমি একটা না, ওই যে যেটা বললাম 10 বেস্ট স্যামসাং মোবাইল, 10 বেস্ট ল্যাপটপ, অথবা 10 বেস্ট স্মার্ট ওয়াচ, অথবা 10 বেস্ট ম্যাগনেটিক ডোর লক সিকিউরিটি, যা হবে 10 বেস্ট, 5 বেস্ট, 20 বেস্ট, 15 বেস্ট, 7 বেস্ট, যা মনে চায়। একের অধিকই যখনই হবে তখন একই, ওইটাও বাইংই, এটাও মানে এটাও কমার্শিয়াল, কিন্তু পণ্য একটার জায়গায় অধিক হবে। সেটা মিনিমাম যদি আপনি প্রোডাক্টটা 5টা নিয়ে দেখেন তখন 3000 ওয়ার্ড তো অনেক হয়ে যায়, তখন আপনি 2-2.5 হতে পারে। যখন টপ 10 নিয়ে দেখবেন তবে মিনিমাম 3 থেকে 5-এর মধ্যে, বা 5-এর জায়গায় 6ও হতে পারে, কিন্তু 3-এর নিচে যেন না হয়। তাতে কি হবে, আমরা যদি এই 3000 একটা 5টা পণ্য 10টা পণ্য নিয়ে দেখবো 3000 ওয়ার্ডই যদি না হয়, তাহলে তার আবার কিছু গাইডলাইন আছে যে আমার ইন্ট্রোর মধ্যে কিছু ওয়ার্ড থাকে, কত ওয়ার্ড হবে, আমরা তারপরে ফিচার 1 এর মধ্যে কত হবে, ফিচার 2 এর মধ্যে কত হবে, 3 এর মধ্যে কত হবে, প্রোস কন এর মধ্যে কেমন হবে, কনক্লুশনে কত হবে, রিভিউ থাকবে এর মধ্যে, কম্পারিজন, কাস্টমার রিভিউ থাকবে, অনেক কিছু বিষয় থাকবে, আমরা ডিটেইলসে দেখবো পরে। তাহলে দেখা গেল যে এইটার হলো 3000 থেকে 5000 ওয়ার্ডের মধ্যে হইতে হবে। আর একটা টাইপ হবে, টাইপ কিন্তু বেসিক্যালি দুইটা, একটা ইনফরমেটিভ বলতে পারেন আর একটা বাইং টাইপ বলতে পারেন, কিন্তু ওই বাইং এর মধ্যে আবার দুইটা ভাগ আছে। একক পণ্য সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে রিভিউ দেখতে হয়, আর একটা হলো একের অধিক প্রোডাক্ট নিয়ে রিভিউ দেখতে হয়। দুইটাই রিভিউ, কিন্তু একটা একক, একটা একের অধিক। এইটা গেল আমাদের টাইপ। আর একটা টাইপ হলো তথ্যমূলক রিভিউ, যেটাকে বলা হয় ইনফরমেটিভ, অথবা রিসোর্সেস, অথবা বায়ার গাইড। তিনটা ভাবেই এই সেক্টরে বিভিন্ন জন বিভিন্ন নামে মানে এটা বলে। ইনফরমেটিভটা কেমন হইতে পারে, এটাও 3 থেকে মিনিমাম 5000 বা আরো বেশি হতে পারে, 3-এর নিচে না আসাটাই ভালো। এটাকে আমাকে অনেকে বলে পিওর আর্টিকেল, মেন আর্টিকেল বলতে পারেন। এখন পিওর আর্টিকেল যে আমাকে ইনফরমেটিভ দিয়ে তৈরি করতে হবে ব্যাপারটা কিন্তু এরকম না। আমার সাইটের জন্য এরকম একটা পিওর বা মেন আর্টিকেল হবে শুরুতে, আর কি এটা শুরুর জন্য এটা বলা, যে আমি শুরু করতে যাচ্ছি এজ এ নিউবি, আমাকে 3000 বা 5000 ওয়ার্ডে হয় একটা ইনফরমেটিভ আর্টিকেল নিব, অথবা বাইং আমি নিতে পারি। বাইং নিলে যে আমার প্রবলেম হবে জিনিসটা এমন না, তবে বাইং এর মধ্যে আমি তো তাকে কিনাইতে পারবো না প্রথম স্টেজে, তো আমার তো কোনো ট্র্যাকিং আইডি নাই, কোনো বাটন সেট করতে পারছি কিনা, কোনো ইন্টারনাল লিঙ্ক এক্সটার্নাল লিঙ্ক করার মতো কিছুই নাই। এই জন্য ম্যাক্সিমাম আমরা কি বলছি, ইনফরমেটিভটা দিয়ে জন্য শুরু হয়। কিন্তু এটা আমাজনের কোনো গাইডলাইন না যে ইনফরমেটিভ দিয়ে শুরু করতে হবে, বাইং রিভিউ নিয়ে দেখাই যাবে না। আমি শুরুতে আমার প্রথম 5000 ওয়ার্ড আমি টপ 10 আমার যে লিস্ট নিয়ে আমি লিখতে পারি, কোনো অসুবিধা নাই। কিন্তু ওই যে প্রবলেম যেটা, আমার তো কোনো কিনার মানে আমি তো বাটন পাচ্ছি না, কাউকে কিনাবো এরকম তাকে অ্যামাজনে পাঠাই দিতে পারবো, কিন্তু আমার তো কোনো ফায়দা হবে না। এই টাইপের প্রথম পদক্ষেপে না নয় বেটার ইনফরমেটিভ নিয়ে দেখেন, হাউ টু ইউজ ল্যাপটপ, তারপরে কিভাবে মাদারবোর্ডের কি কি সমস্যা আছে সেটা কিভাবে ফিক্স করা যায়, রিভিউ টাইপের যত হয়, মানে এটা রিভিউ সরি না, এটাকে বলা হয় ইনফরমেটিভ রিলেটেড রিসোর্স। হাউ টু দিয়ে শুরু হয়, হুইজ দিয়ে হতে পারে, হোয়াট দিয়ে হতে পারে, হাউ দিয়ে হতে পারে। এই টাইপের হলো তথ্যমূলক রিভিউ পর্যবেক্ষণ। এটা যেটাই যদি দেখবেন এটার কোনো সিঙ্গেল বা একক ধরনের নাই, যেমনি প্রথমটার মধ্যে দুইটা ধরন, একক বা একের অধিক, কিন্তু তথ্যমূলক এক এক এট এ টাইপের। আপনি হয় 3000 থেকে 5000 লিখবেন,
প্রথমটা যদি দেখতেই চান, আর যদি এর পরবর্তীতে কন্টিনিউ ইনফরমেটিভ দিতে চান, তাহলে 1200, 1500, 1000 নিয়ে দেখতে পারেন যে আপনি সপ্তাহে 2টা করে দিবেন বা 1টা করে দিবেন। দিচ্ছেন কেন? যে আমার সাইটটা আস্তে আস্তে যদি ইনফরমেটিভ গুলো র্যাঙ্কিং এর ক্ষেত্রে খুব সহজে র্যাঙ্ক পেয়ে যায়, কারণ এখানে অনেক কিছু কিওয়ার্ড সহজে এটার মধ্যে ইউজ করা যায়, যেটা বাইং বা রিভিউর ক্ষেত্রে পসিবল হয় না। কিন্তু এটার মধ্যে এই সুযোগটা আছে, এলএসআই ওয়ার্ড গুলো ব্যবহার করা যায়। 1000 ওয়ার্ডের মধ্যে ম্যাক্সিমাম 2-3 বার ইউজ করেন মেন কিওয়ার্ডটা, এবার এলএসআই দিয়ে আরো 4 বার 5 বার ইউজ করেন সমার্থক শব্দ দিয়ে, মিলাইছি আপনি মোটামুটি 1000 ওয়ার্ডের মধ্যে এটা এইভাবে যদি মানে প্রথম 2-3 বার প্রাইমারিটা দিবেন, এলএসআই আরো 4-5 বার দিবেন, এভাবে দিলে দেখা যায় একটা 1000-এর মধ্যে প্রায় 5টা 6 বা 7, মানে 5-6 বা 7 বার আমার ফোকাস কিওয়ার্ডটা চলে আসে। তাহলে র্যাঙ্ক করতে ধরেন মাসে 1 মাসের মধ্যেই র্যাঙ্কিং এর যাত্রা শুরু হয়ে যায়, 2-3 মাসের মধ্যে ফার্স্ট পজিশনে চলে আসে। এই জন্য আমরা ইনফরমেটিভের ওই ব্যাপারটা খেয়াল রাখবো যে প্রথম যারা হবে, আপনি যদি নিজেই রাখেন না কাউকে দিয়ে রাখেন, ইনফরমেটিভ দিবেন। আর যদি কেউ স্বেচ্ছায় না আমি রিভিউ দিবই না, আমি বাইং নিয়ে শুরু করবো, সেটা দিতে পারেন, কোনো অসুবিধা নাই। এবার ধাপ 3 এর মধ্যে বলছে আমরা এইটাকে একটু প্র্যাকটিক্যাল কেমন হয় একটু দেখা দরকার। আমি যেন একটু প্র্যাকটিক্যাল স্লাইডে যাই, আমি একটু লিঙ্ক ধরে ধরে একটু দেখে আসি, তাহলে এটার সাথে কথার সাথে আরো জিনিস থাকবে আমাদের। আমরা প্রথমে একক সিঙ্গেল দেখে আসি একটা প্রোডাক্ট রিভিউ কেমন হতে পারে। টেক রাডার, এটা একটা বড় জায়ান্ট, এটা নিশ নিয়ে কাজ করে, অ্যামাজনের সাথে কাজ করে, ওয়ালমার্টের সাথে বিভিন্ন জনের সাথে কাজ করে। এইটা দেখেন একটা মাত্র সিঙ্গেল প্রোডাক্ট মডেল, শুধু আসুস টপ 10 আসুস ব্র্যান্ডের কথা বলেনি, বলেছে আসুস আরওজি, তারপরে একটা মডেলের নাম সহ পুরোটা রিভিউ সিঙ্গেল। এখানে দেখেন তার স্লোগান দিয়েছে সিম, এটা লাইট এবং এটা প্যাক উইথ পাওয়ার সহ থাকে, একটা ইমেজ দিয়েছে। তারপরে প্রথমে তারা কি কি এটা তাদের কি কি প্রজেকশন বা তাদের এটা মূল কথাটাকে প্রথমে তারা শিরোনাম করছে, কাদের জন্য এটা হতে পারে, এগেইনস্ট আর বেশি, মানে এই দুইটাতে তারা প্রথমে তারা অ্যাট্রাকটিভ করতে তাতে এতটুকু দিয়ে দেন এখন আপনি এই দুইটা দিয়ে কনভিন্স হয়ে গেছে বা আপনি জানেন এই প্রোডাক্টটা, অনেকে তো জেনেই সরাসরি এটা দিয়ে সার্চ দিচ্ছে, কারণ এটা শুনছে বন্ধুর কাছে বা কেউ কিনেছে যে এটা খুব ভালো দোস্ত তুমি কিনে দেখতে পারো, তখন সে সরাসরি মডেলটা দিয়ে সার্চ করছে, সে তো বন্ধুর কাছেই শুনছে। আবার এখানে এসে প্রথমে এটা পড়ে গেছে ব্রিলিয়ান্ট পারফরম্যান্স, তারপরে গর্জিয়াস ডিজাইন, ইজি টু ক্যারি, ফ্যান্টাস্টিক, এত সবকিছু দেখছে। আবার 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 সমস্যা যেটা আছে এক্সপেন্সিভ এটা প্রচুর, এবং ব্যাটারি লাইফের খুব শর্ট টাইম এটা, এবং ওয়াইফাই কোনো ল্যান্ড পোর্ট নাই। এখন তারপরে এটা কনসিডার করে যদি এটার উপর সে সন্তুষ্ট হয়ে কিনতে চায়, সে তাই সরাসরি যাতে এখান থেকে কিনতে পারে, যে তুমি $2200 দিয়ে এটা কিনতে পারো। অ্যামাজনে প্রাইম থেকে কিনবে এটা আরবে, এটা আরেকটা প্রাইস, এটা আরেকটা প্রাইস, আরেকটা প্রাইস, তিন ধরনের প্রাইস দিচ্ছে। এখন মডেল কিন্তু একটাই, এখন তিন ধরনের প্রাইসের মধ্যে হয়তো আমরা জানি যারা ল্যাপটপ বা কম্পিউটার ইউজ করি, হয়তো আমাদের জেনারেশনে কম বেশি হতে পারে, কোরাই 5 কিন্তু একটা 4 জেনারেশন, একটা 8 জেনারেশন, একটা 9 জেনারেশন, এই জেনারেশন হয়তো মানে ভিতরে হয়তো কম বেশি আছে, যার কারণে প্রাইসটা এরকম কম বেশি, কিন্তু মডেল একটাই। এরপরে পারফরমেন্সের ব্যাপারে একটা টেবিল করেছে, যাক এটা নিচের দিকে একটু আসি, কিছু ডেসক্রিপটিভ ফরম্যাট দিচ্ছে এটা প্রোডাক্টের পরে, যে এই কি কি আছে না আছে, এখানে কিছু ধরেন 70, 80, 100 ওয়ার্ডের, এটা একটা এতটুকু প্রাইস অ্যাভেলেবিলিটি, এটা কি কি আছে দেখে আমরা আরো একটু নিচে যাই, ডিজাইনটা কেমন, ডিজাইনের পরে দিয়েছে সে তারা ডিসপ্লেটার কি কি অবস্থা, কত ইঞ্চি, কি কি আছে সব এখানে আছে। তারপর আবার যদি ওই উপরে প্রাইসটা সে আবার পার করে আসে, আবার যত উপরে তাকে না উঠতে হয়, আবার প্রাইসটা ওটা আবার একদিন আবার নতুন পুনরায় আবার দিচ্ছে, শেষ এতটুকুই। তাহলে দেখা গেল একটা সিঙ্গেল প্রোডাক্টের রিভিউ কি টাইপের হতে পারে, প্রথমে অ্যাট্রাকটিভ কিছু কথা বলে সুবিধা অসুবিধা প্রথমেই বলছে, দেন তারপরে প্রাইসটা সাথে সাথে দিচ্ছে যাতে কেনার ইচ্ছা পড়ে এখান থেকে সরাসরি কিনতে পারো। এরপরে কিছু ডেসক্রিপটিভ ফর্মে দেওয়ার পরে আবার কিছু কিছু ফিচারকে হাইলাইট করছে, প্রাইস এবং অ্যাভেলেবিলিটি কি রকম, ডিজাইনটা কেমন, ডিসপ্লেটা কেমন, এটা দিয়ে মোটামুটি শেষ করে দিয়েছে সে প্রোডাক্ট এতটুকু শেষ। আবার শেষের দিকে আবার যাতে কাস্টমার আগ্রহ প্রকাশ করে যাতে উপরে আবার তাকে কষ্ট করে না যেতে, এখান থেকে যাতে আমাজনে যেতে চায়, এটা সিঙ্গেল প্রোডাক্টের ধরনটা এরকম আমরা এটা। আমার একটা প্রশ্ন ছিল। জি ভাই বলেন। আচ্ছা, এই যে আপনি বলেন যে একটা প্রোডাক্টের জন্য আপনার 1000 যে আপনার হচ্ছে কন্টেন্টের আপনার 1000 ওয়ার্ডের 1 থেকে 1500, 1000 নিচে যেন না হয়, ছোট হয়ে যাবে জিনিসটা। আচ্ছা, এই যে এইখানটা এই কাউন্টটা আমি আপনার কিভাবে আপনার করব, মানে আপনার দেখা যাচ্ছে যে আপনার মানে এই লেখাটা আপনার যখন আমি এই যে আমরা এই যে দেখেন একটা এক্সটেনশন আছে, জি আমরা যদি দেখি ওয়েবসাইট ওয়ার্ড কাউন্ট এক্সটেনশন রাখেন চলে আসবে, এটা আমরা অ্যাড করে নিব, এটা ওয়ার্ড কাউন্ট প্লাস, এটা আমরা গুগলের সাথে অ্যাড করে নিব, ঠিক আছে।
আচ্ছা আমরা দেখি এটা নিয়ে, তারপর সাইটের ওই সাইটে ইউআরএলটা দিলে, ওই পোস্টের ইউআরএলটা দিলে আমাদের এটা দেখাবে কতগুলো আছে। এটা এক্সটেনশন দিয়ে করতে পারেন, আর একটা হলো আপনি পুরো কন্টেন্টকে কপি করে ওয়ার্ডের মধ্যে পেস্ট করে দেখায়, দুইটাতে আচ্ছা আপনি করতে পারেন। এইখানটায় আমার যেটা প্রশ্নটা হচ্ছে, আপনার কি এটা বাউন্ড যে আপনার 1000 থেকে 1500 আপনার মানে এটা কি এ- মিনিমাম লেভেল নাকি না ম্যাক্সিমাম না, লেভেল? এটা মিনিমাম হলো 1000, ম্যাক্সিমাম এটা যারা এ পর্যন্ত যারা নাড়াচাড়া করে, এখানে কোনো এরকম আমাদের নীতিমালা না ইন্টারন্যাশনাল যে এটার বাইরে হওয়া পাপ হবে, এটার নিচে আসলে গুনাহ হবে, এরকম কোনো কিছু আচ্ছা না। আচ্ছা 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 কিন্তু আচ্ছা, একটা এটাই। প্রত্যেকটা জিনিসের স্ট্যান্ডার্ড এর ভিতরে থাকে, নিজেকে ওভারথিংক এর বাইরে না যাওয়া বেটার। হ্যাঁ, আচ্ছা যেটা স্ট্যান্ডার্ড বাজারে আছে ওইটাই মেনটেন করা, যেটা কিভাবে চলতেছে ওই ফরম্যাটটাই মেনে চলা। আচ্ছা, তুমি আর এখন এই যে 500 আপনার যে রেখে এটা কেউ ঠেকাবে না, কেউ 3000 রেখে কেউ না করবে না। কিন্তু যেহেতু এটা কিভাবে এটা কিভাবে হয়ে আসতেছে এটাও জানা জরুরি। এটা গুগল কোন সিঙ্গেলের জন্য কি ধরনের র্যাঙ্কিং করে, সে কিভাবে অ্যানালাইসিস করে, সবকিছুর উপর বেস করেই কিন্তু এগুলো ফরম্যাটিংটা রেগুলার চেঞ্জ হয়। এই যে এসইওর যে চেঞ্জ হয়, র্যাঙ্কিং ফ্যাক্টর গুলো যে চেঞ্জ হয়, গুগলের এই চেঞ্জিং থেকেই কিন্তু এই কনসেপ্ট গুলো মানুষের কাছে আসে। কেন গুগল এটাকে চেঞ্জ করতেছে, চেঞ্জ করার পরে কেন কিছু সাইট হঠাৎ করে ফল করতেছে, কোন সাইট পিছনে পড়ে থাকা সাইট র্যাঙ্ক পেয়ে যাচ্ছে, গুগলের যখন যেটা মনে আসতেছে অ্যালগোরিদমে তখন সেটা আপডেট করতেছে, দেন তখন সেইভাবে মানুষকে মানতে হইতেছে। এই মানার মধ্যে এখন যেটা আছে এইভাবেই চলতেছে কন্টেন্টের বিষয়গুলো নিয়ে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমার যেটা হচ্ছে যে আপনার মানে আমি কি এখানে টেবিল ইউজ করতে পারি? যেমন আপনার এখানে বিভিন্ন প্রজ এন্ড কনস গুলো আমি যখন আপনার ফিচারটা তুলে ধরতেছি যেমন একটা আমরা প্রোডাক্টের। আচ্ছা আমরা দেখি এরকম টেবিল, আমরা তো সিঙ্গেল প্রোডাক্টের ক্ষেত্রে সে সুবিধা এটাই ধরুন প্রসেস, এটা ধরুন কোন সে ফর আর এগেইনস্ট রেখেছে, ব্যাপারটা এরকম। সেটা কিন্তু সুবিধাটা, অসুবিধাটা হলো দামি, এটার ব্যাটারি ব্যাকআপটা ভালো না, এবং এটা ওয়াইফাই ব্যান্ড পোর্টটা নাই। এটা কিন্তু আচ্ছা কনস, আর এটা কিন্তু সে ভাষার বুঝতে ফর আর এগেইনস্ট। কিন্তু আমরা আচ্ছা দেখুন আরেকটা প্রোডাক্ট দেখবো, একের অধিক প্রোডাক্টে আমরা একটু দেখি, আপনার এই জিনিসগুলো এটার মধ্যে আমরা পাবো। এটা ভিউক আমরা এক্সটেনশনটা একটু অন করি, হোয়াট কাম টু আস। আচ্ছা, এটা হলো একের অধিক প্রোডাক্ট। এখানে বলছে 10 বেস্ট ল্যাপটপ ফর ওয়েব ডিজাইন, শুধুমাত্র ওয়েব ডিজাইনের জন্য 10টা স্পেসিফিক করছে, ন্যারো করে দিয়েছে। 10 বেস্ট ল্যাপটপ বলে নাই, বলছে ওয়েব ডিজাইনের জন্য কোনটা কোনটা বেশি। সে আরো একটু ছোট করে নিয়েছে, নিচটাকে বড় করে, মানে এটা ওয়েব ডিজাইনটা কেন রেখেছে, এটাতে সার্চ ভলিউমটা হয়তো খুবই কম, লো কম্পিটিটিভ ছিল। যদি বলতো 10 বেস্ট ল্যাপটপ রিভিউ, এটা তো হিউজ কম্পিটিটর, আবার সার্চ ভলিউমও বেশি, কিন্তু সে ফর ওয়েব ডিজাইন যখন সে অ্যাড করেছে এখানে লো কম্পিটিটিভ পেয়েছে, এবং এটা এর জন্য সেটাকে নিয়ে এখন র্যাঙ্কিং এ চলে আসছে সে। এখন প্রথমে সে টেবিল অফ কন্টেন্ট দিয়েছে, এটা একটা প্লাগইন। তারপরে যদি কোনো কেউ দীর্ঘ, যেহেতু জানে যে 10টা প্রোডাক্ট মানে লম্বা হয়ে যায়, মানুষ রিডার বুঝবে, তখন যাতে টেবিল অফ কন্টেন্ট থেকে ডিরেক্টলি যদি সে কোনোটা যেতে চায় সরাসরি যেতে পারবে, এই অপশনটা রাখা আছে। আর যদি কেউ পড়ার ইচ্ছা করে সে পুরোটাই পড়বে। এখানে প্রথম ইমেজ, তারপরে 10 বেস্ট ল্যাপটপ ওয়েব ডিজাইন কি কি, আগে প্রত্যেক ব্র্যান্ডের নাম দিয়েছে, 10টার নাম দিয়েছে। এরপরে নাম্বার 1, প্রত্যেকটা আবার সিঙ্গেল সিঙ্গেল করে প্রথমে ইমেজ দিয়েছে, শর্টে কিছু কি ফিচার দিয়েছে, তারপরেই বাটন দিয়েছে, তুমি এটা এটুক দেখে 3টা প্ল্যাটফর্ম দেখে কিনতে চাও অ্যামাজনে চলে যাও। তো সে শর্ট, আর যদি আরো ডিটেলস পড়ার আগ্রহ প্রকাশ করে সেটা পড়বে, ফিচার গুলো পড়বে, যে প্রস পড়বে, কন পড়বে, টেবিল দেয়নি এখানে সে। এভাবে সে পড়েও পুরাটা দিতে পারে, এভাবে 10টা সে প্রোডাক্ট দিচ্ছে, এটা একের অধিক প্রোডাক্ট। এটা কিন্তু বাইং ওয়ার্ড আর কি, বাইং বলেন আর মানি বলেন, কমার্শিয়াল। এটা লম্বা একটা, এখানে ধরেন 3000 4000 আছে। এটা কত কাউন্ট আছে আমরা একটু দেখে আসি, কপি করে নিয়ে যাই, আমাদের এটা কি অ্যাক্টিভ হচ্ছে না। আচ্ছা, যদি এটা দেখি আরো এক্সটেনশন আছে, এটা কোনো কারণে আনি হোক। আমরা এটা দেখি,
আচ্ছা, এটা যদি হচ্ছে না আমরা একটু নিয়ে যাই আমার এক্সটেনশনে অবশ্যই আমি এটাই কপি করি, দেখি এটা কত ওয়ার্ড আছে। আমি যদি কপি করি ওয়ার্ডের মধ্যে যদি পেস্ট করি, এখানে 2120 ধরেন হাজার, এটা নিচে দেখা যায়, এখানে দেখতে পারেন, অথবা আপনার যে রিভিউ থেকেও দেখতে পারেন ওয়ার্ড কাউন্টে গিয়ে এখানে কতগুলো ওয়ার্ড আছে। 2120 ওয়ার্ড আছে এখানে। ধরলাম 2000 ওয়ার্ডের এটা সিঙ্গেল রিভিউ লিখেছে, সে 1500 না 2000 লিখে ফেলছে, এখন কিছু করার নেই তো, সে তো বড় একটা জায়ান্ট কোম্পানি, সে লিখছে অনেক বড় করে সুন্দর করে সাজায় গোছায় 2000 করছে। এবার বড়টা যদি কপি করে এটা আরো বড় হবে, 5000 6000 বা 4000 হতে পারে। আমরা দেখি এটা একটু করা যায় কিনা কপি। এটা কন্টেন্ট কপি করছে, আচ্ছা ঠিক আছে, আমরা আরেকটা সাইটে যাই, এটা দিয়ে আমরা একটু দেখি আর কি কি সাইট আছে। পিসি ম্যাগের 20টা বেস্ট ল্যাপটপ, আমরা বেস্ট বেস্টটাকে আগে দিয়ে 10টাকে পরে দিই। আমরা দেখি এই যে টপ 10 এর মধ্যে কি আছে দেখি। টপ 10 নোটবুক ফর এভরি বাজেট আছে, আমরা এখান থেকে শুরু করে মোটামুটি দেখি সে দাঁড়িয়ে কত দূর পর্যন্ত রেখেছে। শেষে দেখেন কত সুন্দর একটা কথা রেখেছে, স্টিল ক্যান নট ফাইন্ড দ্য বেস্ট ল্যাপটপ ফর ইউ। তখন সে আবার কয়েকটা অপশন বলছে, বেস্ট স্টুডেন্টের জন্য না আউটার বুক, বাজেট ল্যাপটপ, গেমিং ল্যাপটপ, ম্যাকবুক। সেখানে দিয়ে আরো কিছু কথা শেষে বলেছে অ্যাট্রাকটিভ করার জন্য, যে না মানে কাস্টমারকে ধরে রাখার জন্য, তুমি পরে বের হয়ে যাবে তা না, তুমি দেখো আরো কিছু অপশন দিয়ে রাখছে। এরপরে যদি ফাইন খুঁজে না পাও তাহলে নিচে দেখো তুমি কি স্টুডেন্ট নাকি তুমি গেম খেলবা না ম্যাকবুক, কোনটা খুঁজতেছো, সেটার জন্য যদি আরো কিছু দেয়া আছে। এটা আছে এখানে দেখেন, আমরা দেখি 3200, দেন 3000 এর মতো ওয়ার্ড আছে এখানে। 3200 খুচরা করে বাদ দিয়ে 3000, এটা 3000 রেখেছে, এটা 10 বেস নিয়ে। এটা হয়ে এইভাবে আপনি কাউন্ট করতে পারেন। আর এক্সটেনশন আমি রিং দিয়ে দেবো, যেটা আছে কাজ করে সেটা আমি দিয়ে দিব। ঠিক আছে, এখন হবে আমাদের ওইটাকে সেকেন্ডার এটা, যে আমরা এটা কিভাবে একের অধিক। আর আমরা যদি একটু ইনফরমেটিভ একটু দেখে আসি এটা আবার কি ধরনের হয়। আমরা যদি ল্যাপটপ নিয়ে দেখতেছি তো ল্যাপটপটা নিয়ে দেখে আসি। ইনফরমেটিভ এর আর টাইটেল গুলো কেমন হয়, বিষয়ভিত্তিকটা কি, হাউ টু নো ইফ দি মাদারবোর্ড ইজ ব্যাড এন্ড হাউ টু ফিক্স ইট। তাহলে দেখা গেল কিভাবে মাদারবোর্ড খারাপ হতে পারে এবং এটাকে সমাধানও করা যায়, ভালো করা যেতে পারে। এটা তার হেডিংটা দিয়ে মোটামুটি এটা লেখা শুরু করেছে। এখানে কোনো দেখেন বাটন বা সুবিধা অসুবিধার কোনো কিছু নাই, একভাবে রেখে গিয়েছে এটা। মোটামুটি এটা 1500-2000 মতো হওয়ার কথা, এরকমই হবে। এটা হাউ টু দিয়ে তার একটা বাটনই করা আছে। এর মধ্যে হাউ টু দিয়ে কি ধরনের হাউ টু আছে দেখি আমরা। তো হাউ টুর ভিতরে আরো ঢুকে কিছু নলেজ নেই আর কি কিসের কাজ করে। এটা মাদারবোর্ড হাউ টু নিয়ে। এরপরে বলছে ডাজ র্যাম এফেক্ট ইপিএস, হাউ মাচ ডু ইউ নিড টু গেমিং। গেমিং এর জন্য একটা সে কন্টেন্ট রেখেছে রিভিউ। হাউ টু চার্জ ল্যাপটপ ব্যাটারি ম্যানুয়ালি, ম্যানুয়ালি আপনি কিভাবে চার্জ দিবেন বের করে নিয়ে সেটাও দিয়েছে। হাউ টু ইনস্টল উইন্ডোজ 10 অন ম্যাকবুকে কিভাবে দিবেন সেটা একটা রিভিউ করেছে। তো আমি এটার মধ্যে একটু ঢুকি। এটা শুধু দেখেন এইসব জায়গার মধ্যে কোনো আপনি এই ধরনের কথাবার্তা পাবেন না, তবে কিছু কিছু রিং জেনারেট করা আছে যে রিংটা তাকে আরেকটা পোস্টে তাকে নিয়ে যাচ্ছে, যেটা বাইং পোস্ট। ধরেন অ্যাপেলের কথা একটা পোস্ট হয়তো সে অ্যাপেলকে দিয়েছে, অ্যাপেল কোম্পানিকেও দিতে পারে দেখি। এটা তার স্ট্যান্ডার্ড, সে অ্যাপেলকে সে দিয়েছে, হ্যাঁ অ্যাপেলকে দিয়েছে। এটা সে ডাউট রিং দিয়েছে। এবার নিজের গেমিং ইউজার দেখি নিজের মধ্যে সে রিং করেছে কিনা। হ্যাঁ দেখেন এই যে গেমিং, এটা নিজের কাছে। এবং 6 বেস্ট রেখে ওখানে গেমিং কে সে করছে রিভিউর মধ্যে রেখে, সে এখন কেনার জন্য আবার গেমিং এর জন্য সে নিয়ে আসছে তার ভিডিও টিডিও দেখে, এবং এই যে ভিউ অ্যান্ড অ্যামাজন। এইভাবে আপনার মানে দেখা গেল রিভিউর মধ্যেও আপনি সেল করার জন্য বা আপনার বাইং এ আনার জন্য ইন্টারনাল লিংকের মাধ্যমে তাকে নিয়ে আসতে চাচ্ছেন। এই হলো আমাদের বেসিক্যালি কন্টেন্টের 3টা জিনিস আমাদের থাকতেই হবে। 3টা ধরনের নিয়ে আমাদের কথাবার্তা সাইটের মধ্যে বলতে হয়। সিঙ্গেল নিশ সাইটের জন্য বা ক্ষুদ্র নিশ নিয়ে বা একটা সিঙ্গেল সাইটের জন্য, যদি যারা অথরিটি নিয়ে চিন্তা ভাবনা করবেন
তাদের কাছে কিন্তু এই জিনিসটা সেমই থাকবে, শুধু সেখানে প্রোডাক্টটার অনেক রকম প্রোডাক্টের ভেরিয়েশন হবে। এখানে শুধু একটা ল্যাপটপ অথবা একটা ম্যাগনেটিক ডোর অথবা একটা ব্যাকপ্যাক নিয়ে কথাবার্তা, আর অথরিটি সাইডের মধ্যে তিনোটাই থাকতে পারে। অথবা একটা প্রোডাক্টই যার মাল্টি বর্ড নিয়ে মানে আর অনেক ধরনের ক্যাটাগরি আছে, ওটার অনেক ধরনের সেল করার মতো প্রোডাক্ট আছে। যদি গলফ নিয়ে কথা বলা, কারণ গলফের মধ্যে অনেক আইটেম আছে, গলফের ব্যাগ আছে, গলফের যে খেয়ালে যেটা দিয়ে বলটাকে মারে সেটার জন্য একটা আছে, এটাকে ক্যারি করার জন্য একটা স্ট্রেচার গাড়ি আছে, এটার পোশাক আশাক আলাদা আছে, এটার জুতাটা আর এক রকম আছে, এরকম বিভিন্ন। এটাকে রেঞ্জ ফাইন্ডার আছে, যেটাতে বল কোথায় গিয়ে পড়ে সেটা দেখার জন্য একটা ফাইন্ডার, রেঞ্জ ফাইন্ডার আছে। অনেক একটা গলফ একটা নিশ, কিন্তু এটার মধ্যে তার রিলেটেড অ্যাক্সেসরিজ আছে প্রায় 18-19 রকমের আইটেম আছে। এক একটা আইটেমের মধ্যে আবার সাব আইটেম আছে। এগুলো নিয়ে আপনি এটাকে সেমি অথরিটি সাইট বলে, যে একটা নিশ কিন্তু তার অনেক শাখা পোশাকা। লাগেজ একটা সিঙ্গেল নিশ হতে পারে, লাগেজের মধ্যে ব্যাকপ্যাক আছে, ব্যাকপ্যাক ল্যাপটপের জন্য ব্যাগ হতে পারে, স্টুডেন্টের জন্য ব্যাগ হতে পারে, ফিমেলের জন্য হতে পারে, উইমেনের জন্য হতে পারে, গার্লসের জন্য, স্টুডেন্ট বাচ্চাদের জন্য হতে পারে, হাইকিং এর জন্য হতে পারে, ট্রাভেলিং এর জন্য হতে পারে। কিন্তু ইন্ডাস্ট্রি লাগেজ একটা ইন্ডাস্ট্রি কিন্তু সেমি অথরিটি হবে। আর পুরোপুরি অথরিটি যদি বলতে চান তাহলে বলতে হবে একটার মধ্যে লাগেজও থাকবে, আপনার স্পোর্টস এর কথাবার্তাও থাকবে, আপনার এরপরে আপনার যে এখন আমরা যেটা বললাম যে ল্যাপটপ, সেটা নিয়েও কথাবার্তা বলতে পারেন, মানে ইলেকট্রনিক্স থাকতে পারে, গ্যাজেট গিয়ার থাকতে পারে, ব্যাকস্যাকও থাকতে পারে, সব মিলায় একের অধিক মানে 5টা 7টা 10টা নিশ নিয়ে কাজ করতে পারেন অথরিটি সাইড। এটা হলো পুরোপুরি অথরিটি আর কি। এটা হচ্ছে আমাদের কন্টেন্টের টাইপ। এখন এই হলো আমাদের বেসিক কন্টেন্ট। এখন আপনাদের কিছু, আমি আজকে ক্লাসটা 1 ঘন্টায় শেষ করব। আজকে আমি সারাদিন আমার একটু বাসার সেটআপ করছি, তো খুবই ক্লান্ত। আমি নিয়ত করছি আমি ছোট্ট আজকে ধারণাটা দেবো কন্টেন্টের টাইপটা কি, আর কি কি প্র্যাকটিক্যাল কিছু দেখাবো, আর কিছু প্রশ্ন নিব। 10:42 বাজে, আপনাকে আমরা 15-20 মিনিট এমনি জিজ্ঞাসা করতে পারেন। বলেন আমাদের ক্লাস কন্টেন্টের টাইপ সম্পর্কে বা কন্টেন্ট আরো কিছু জিজ্ঞাসা থাকতে পারে, আমাকে বলেন। এটা না লম্বা কিছু করব না। কন্টেন্টের উপরে ডিটেইলস আরো ক্লাস আছে, সামনেটা তো আরো আছে, প্র্যাকটিক্যাল দেখবো, ফরম্যাট আছে। আর আমার যেহেতু যারা স্টুডেন্ট আগের ক্লাসের কিছু লিংক আছে, আগের গুলোতে দেখুন দুইটাতে প্রায় 2.5-3-4 ঘন্টা ভিডিও আছে, পুরো কন্টেন্টস এ টু জেড আর কি ডিটেইলস। আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শোনা যাচ্ছে। এখন কন্টেন্টের উপর কোনো জিজ্ঞাসা থাকলে জিজ্ঞাসা করেন। কন্টেন্ট এখন জিজ্ঞাসাই নাই ভাই, আগের ক্লাসগুলো কিভাবে পাবো? আচ্ছা অভি ভাইকে বলে দিচ্ছি। অভি ভাই আপনার কথা তো শুনতেই পাচ্ছেন, আগের ক্লাসগুলো আমার চ্যানেলের মধ্যে আছে, আপনি পাবেন, গ্রুপের মধ্যেও পাবেন। আর গুগল ক্লাসরুমের অ্যাক্সেসটা তো এখন পাবেন না, আপনি যখন স্টুডেন্ট হবেন তখন আপনি পাবেন। প্রশ্ন নেই, হারিয়ে গেল। খিজির ভাইয়ের কোনো জিজ্ঞাসা নাই? ভাইয়া আমার আমি এটা নিয়ে আসলে কোনো জিজ্ঞাসা নাই, আমি এটা নিয়ে আপনার ঘাটাঘাটি করব, কারণ আমি এখনো আপনার ওই যে আগের গুলা নিয়েই অনেক কাজ করতেছি। কন্টেন্ট রাইটিংটা আগে আপনি যেটা দিলেন এটা আগে একটু বুঝে নেই, মানে আমি এটা নিয়ে আরেকটু পরে কন্টেন্টের ধরনটা, হ্যাঁ ধরনটা বোঝার পরে তারপরে হ্যাঁ জিজ্ঞাসা করেন। রোহানি ভাই মনে কিছু বলবেন? বলার মতো হলো যে আমরা সোর্স গুলো ইউজ করতে পারি হলো গুগল সোর্স, উইকিপিডিয়া, উইকিহাউ, ইউটিউব, কোরা, ব্লগ সাইট, ফোরাম সাইট, এগুলো থেকে তথ্য নিতে পারি নাকি? হ্যাঁ আমি তো এটা বললাম, প্রথমেই কভার করছি, এগুলো নেবেন তো অবশ্যই। আমি বলবো যে তিনটা কখনোই মিস করা যাবে না। নাম্বার 1, আমার সিমিলার সাইট, আমি উইকিপিডিয়া ব্লগ ফর্ম কোনো কাজে আসবে না যদি আমার সিমিলার কারা আছে তাদের যদি আমি বের করতে না পারি। কারণ কি, আমার কম্পিটিটর কোন কোন কিওয়ার্ড নিয়ে, আমার সেম কিওয়ার্ডটা আমি বেছে নিই তো ওদেরকে পাইছি, ওরা কিভাবে ওদের কিওয়ার্ডের মধ্যে এটাকে যেটা ডিস্ট্রিবিউট করেছে, ওই কিওয়ার্ডকে ফোকাস করে কি কি ওয়ার্ডগুলো বাক্যগুলো সাজাইছে, এটা যদি আমি না বুঝতে পারি, আমি ওটা সোর্স করতে পারবো এটাকে রিচ করার জন্য, কিন্তু আমাকে তাদের সে র্যাঙ্কিং এ ফেলে দিয়ে আমাকে র্যাঙ্কিং এ নিয়ে আসার জন্য প্রধান কাজ হলো আমার কম্পিটিটরকে বের করা। অন্তত 3টা সাইট হওয়া জরুরি, সেম নিশনে সেম কিওয়ার্ড নিয়ে। এমন কোন কিওয়ার্ড পৃথিবীতে পাওয়া যাবে না যেটাই নিয়ে কাজ যে আমি প্রথম নতুন, কারণ ওটা তো সার্চ 0 থাকবে, আর 0 হইতে কেউ নেয় না। অবশ্যই কেউ না কেউ আগে কাজ করছে, সে 2 জন হোক আর 3 জন ব্যক্তি হোক, তার সাইট অবশ্যই পাওয়া যাবে। আচ্ছা ভাইয়া, আসলে এটা নিয়ে কোশ্চেন এখন তেমন একটা নাই। এখন ভিডিওটা অবশ্য দেখলে কিছুটা কোশ্চেন তৈরি হইতে পারে। আচ্ছা সেকেন্ড ক্লাসে প্র্যাকটিক্যালি যখন আমরা হুট করে আসলাম,
হ্যাঁ, এই বুঝতে পারছি। ভিডিওটা কন্টেন্ট তো এর আগে ক্লাস আমি করিনি, আর এটা সম্পর্কে আমার তেমন আইডিয়াও নেই। আপনাদের নিঃশেষ কিওয়ার্ড শেষ, তবে এখন কন্টেন্ট নিয়ে কাজ করতে তবে হবে, যেহেতু কিওয়ার্ড আপনারা নিয়ে একটু কথা বলতে চাইছিলাম আমি। বলেন, যে এখন আপনি কিওয়ার্ড, কিওয়ার্ড নিয়েও বলতে পারেন, অসুবিধা আচ্ছা নেই। কিওয়ার্ড নিয়ে বলতে চাচ্ছিলাম। আচ্ছা, যে ওয়েতে আমরা কিওয়ার্ডটা রিসার্চ করছিলাম এর আগে, নিশ সিলেকশন হ্যাঁ, প্লাস কিওয়ার্ড রিসার্চ, জি। আমাদের ফাইবারের ক্ষেত্রেও কি রিসার্চটা ওই রকমই হবে, সেম? সেম টু সেম, ফাইবার তো বাইরের কিছু না, শুধু একটা মার্কেট আচ্ছা প্লেস, ওখানে ক্লায়েন্ট থাকে, আপনি কাজ করে দিবেন। আচ্ছা, ওইখানে যে বলে যে 5টা কিওয়ার্ড বের করে দিতে, 10টা বের করে দিতে, স্ট্যান্ডার্ড প্রিমিয়াম, মানে আমি সেটা কি ওইটা হ্যাঁ, নিয়ে এটা এখন আপনি এখন ধরেন কিওয়ার্ড তো আপনি বোঝেন যে একটা প্রপার ওয়েতে হাই ভলিউম থাকবে, লো কম্পিটিটিভ, বায়াররা এভাবেই আপনাকে বলবে, এই কথাটাই তারা বলে দেয় যে আমার ভলিউম হইতে হবে 1000 নিচে যেন না আসে, কিন্তু কম্পিটিটিভ আচ্ছা ক্ষেত্রে লো হইতে হবে। এখন আচ্ছা, আপনি এরকম আমাকে 10টা কিওয়ার্ড বের করেন, আপনাকে আমি $50 পে করব। মানে স্পেসিফিক কয়েকটা জিনিস বলে যে আপনার হ্যাঁ, ভলিউম এতর ভিতর থাকতে হবে, তারপর আপনার সার্চ ডিফিকাল্টি। এটা যদি পুরানো ক্লায়েন্ট হয়, যারা আগের থেকে সাইট আছে বা যারা আগের থেকেও কাজ করে, আগে অনেকে হায়ার করছে, তারা এই আচ্ছা স্পেসিফিক বলে দিতে পারে। আর যদি নতুন হয়, সে শুনছে যে এরকম কিওয়ার্ড বের করে আমাকে মার্কেটিং করতে হবে, তখন এসে ফাইবার একটা অ্যাকাউন্ট খুলে বায়ার সেজে সে তখন কিছু খোঁজে, তখন অনেক কিছু বোঝেই না। যদি না বোঝে, আপনি তো প্রথম তার সাথে যখন কথাবার্তা শুরু করবে, সে তো বুঝবেন, সে তো এসে বলবে যে আমি অমুক, আমার একটা সাইট আছে, এটা আমি শুরু করেছি এতদিন হলো, আমি এখন এটার জন্য কিওয়ার্ড চাচ্ছি, আমি এটাকে আচ্ছা এখন কন্টেন্ট দেখাবো। আচ্ছা তখন আচ্ছা এই কথা বলবে, তখন বুঝবেন তো নিউ বিএস বোঝে না, তখন আপনার উপর ডিপেন্ড করতেছে সে। তখন আচ্ছা। আপনাকে বলবেন আমি তোমাকে এরকম 10টা দিব, আমি এর জন্য তোমাকে এত ডলার চার্জ করব। ও এবং আচ্ছা, তোমাকে বুঝতে পারছি। আশা করি ভালো, যেটা আমি এই ফর অ্যাঙ্গেলে দেবো, আমার প্রিভিয়াস কিছু আমার কিওয়ার্ড রিসার্চ তুমি দেখি না, আমার প্রিভিয়াস কিছু ক্লায়েন্টের জিনিস আচ্ছা আমি আচ্ছা তোমাকে দিই। আচ্ছা, এইখানে আপনি যে প্রথমে যে কিওয়ার্ড, তারপরে ভলিউম, তারপরে আপনার এই যে এইভাবে যে এক্সেল শিটটা সাজাইছেন আমার এখানে আছে, মানে তাকে কি এই ফরম্যাটেই দিতে হবে? এই ফরম্যাট হতে পারে, এর চেয়ে বেটার কিছু অ্যাড করে দিতে পারেন। ওখানে দেখেন ডোমেন এজটা দেয়া নাই না, ওখানে এখানে এরকম কি কেভিয়ার করতে হবে তার ইয়েতে? আপনি যদি দিতে এটা এক্সট্রা বলে দিতে পারেন যে দেখো আমি এটা ইউজ করেছি, এটা একটা আচ্ছা প্রপোজাল, একটা ফর্মুলা, তোমার এটা কেন করেছি যাতে তুমি রিস্ক ফ্রি থাকতে পারো এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করার ক্ষেত্রে, আমি এটা আচ্ছা দিয়েও আমি আচ্ছা কি যাচাই করে দিয়েছি। আবার আচ্ছা এটার পাশে আমি যে আরেকটা শীট দিয়েছি ভ্যালিড করার জন্য, যে আমি এই ওয়েতেও তোমারটা আমি দেখেছি, সব দিক থেকে তুমি নিরাপদ, তুমি এটা আচ্ছা নিয়ে কন্টেন্ট এখন দেখাইতে পারো, আশা করি তুমি আচ্ছা। এখন এইখানে মনে হয় যে মেইন কিওয়ার্ড, ঠিক আছে, হুম, সরি, মেইন নিশটা দিবে। এখান হ্যাঁ, থেকে আমাকে কিওয়ার্ড বাছাই করতে হবে, এখানে ভলিউম দেখাইতে হবে, হুম। ডোমেইন অথরিটি, পেজ অথরিটি, ব্যাকলিংক, আর হচ্ছে ইন্ডেক্সিং, মানে এগুলো কি সব জিনিসগুলোই কি তাকে আইনে দিতে হবে হ্যাঁ, একটা? আপনি দিয়ে তো সে খুশি হবে, যে সে বুঝবে যে আপনি কতটা তার জন্য পরিশ্রম করছেন এবং কি জিনিসটা বের করতে চাচ্ছেন, এখন যত আমি যদি দিবেন। মনে করেন যে 10টা, মানে বা 10টা তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিওয়ার্ড বাছাই করি, তাহলে 10টার ইনফরমেশন এইভাবে দিয়ে হ্যাঁ, তারপরে তাকে পাঠিয়ে দিব, এরকম? জি, এরকম, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, 10টা কিওয়ার্ড চাচ্ছে বা 20টা কিওয়ার্ড উনি এখন চাচ্ছে? যেটা চাইবে, আপনি তার সাথে কথা বলে যতটা আপনি কোন ক্ষেত্রে সে আপনাকে অফার করে 20টার জন্য কত চাচ্ছে, আপনি কোন ক্ষেত্রে বলবেন না আমি 20টা তোমাকে বের করবো, আমি এত চাচ্ছি। আচ্ছা আচ্ছা, দুইটাই হতে বুঝতে পারে, পারছি। এটা কোনো ইস্যু না। তাহলে এই আর ফরম্যাটে এমনও সাজায় পাবেন, দিতে হবে তাকে? এমনও এখন যেহেতু ডিজিটাল দিন দিন গ্রো হইতেছে, আমাদের দেশে তো নতুন হচ্ছে, বাইরের দেশে অলরেডি হচ্ছে, আরো হইতেছে। এরা এখন দেখা যায় একটা ইউআরএল দেয়, ইউআরএল দেওয়ার পর বলতেছে আমার সাইটটা তুমি ভিজিট করো, দেখো তো আমি এই প্রোডাক্ট, তখন ও যে নিশটা কি বা কি নাকি এটা ওর না, ও খালি বলে দিতেছে আমি এই যে ল্যাপটপের বা আমি ফুটবলের এই জিনিসটা বা আমি এই জিনিসটা বিক্রি করতে চাচ্ছি। আচ্ছা। এখন তুমি এটার উপর বেস করে, আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং করব, আমাকে হুম। প্রপার ওয়েতে তুমি এখন আমার কিওয়ার্ড লাগে, নিশ লাগে, কন্টেন্ট, মানে অনেক কিছু আপনার সাথে এসইও করতে হবে। আপনি পুরো প্যাকেজও অফার করতে পারে, একটা পুরো প্যাকেজ $4,000 থেকে $5,000 পর্যন্ত হয়, এবং এটা আচ্ছা। একটা প্রজেক্ট বেস, এটা আপনার 3 থেকে 6 মাস পর্যন্ত সারা বছরও কাজ করতে পারেন, যদি ও বায়ার আপনাকে আচ্ছা, নিতে চায়, হায়ার মানে করতে চায়, জবের মতো, হ্যাঁ। অ্যাজ এ জবের মতো। আপনি রিমোট থেকেই করবেন, আপনি প্রতিদিন তাকে 2 ঘন্টা 3 ঘন্টা করে তার সাইটে সময় দিবেন, তার জন্য কাজ করবেন, বুঝতে পারছি। পর্যায়ক্রমে। এখন অনেক কাজ আছে এসইওর কাজ, যারা স্পেশালিস্ট হয় এদের কোনো সিঙ্গেল কাজ হয় না, ম্যাক্সিমাম প্রজেক্ট বেস করে। বুঝতে তারা একটা পারছি। কোম্পানির সাথে এঙ্গেজমেন্ট থাকে, এটা প্রত্যেকে বড় বড় এসইও দের খোঁজ না, তারা একটা ছোটখাটো কাজের জন্য তারা ইনভলভ না, এটা তো টুকটাক, কিন্তু সে কোন না কোনো কোম্পানির 3 মাসের জন্য এঙ্গেজমেন্ট, 6 মাসের জন্য, বছর 2 4 5 বছর ধরেও থাকে একটা কোম্পানিতে একটা জবের মতো হ্যাঁ, থাকে। রিমোট থেকে জব করে, যে আমি ও, কন্টিনিউ তোমাকে এই পার্টটা নেওয়া হবে, তুমি সব সময় এসইও নিয়ে পড়ে থাকবে, আমার সাইটটা যেন কখনো র্যাঙ্কিং থেকে না চলে যায়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ। আর কারো আবার জিজ্ঞাসা নাই আজকে, বোঝা যাচ্ছে। আর আমাদের
কোরআন ব্যাচের তো কন্টেন্ট আরো অনেক কিছু তারা শিখছে জানছে, এই জন্য এটা তো আজকে শুধু বেসিক। তাহলে ভাই এই প্রপার এই যে এইখানে যেগুলো আপনি দেখাইছেন, সার্চ ভলিউম, ডোমেইন অথরিটি, পেজ অথরিটি, ব্যাকলিংক, এগুলো সব ইনফরমেশন তাকে দিতে হবে তাহলে। দিতে হবে, দিতে পারে ভালো। আপনি যদি দেখেন ক্লায়েন্ট শেষরা $10 আপনাকে অফার করছে, আপনিও নতুন $10 দিয়ে কাজ করে দিবেন, আপনি তখন 3-4-5টা মানে তথ্য দিতে পারেন। এটা হলো ক্লায়েন্ট ওয়াইজ ভেরি করে। আপনি যদি ভালো ক্লায়েন্ট পান এর চেয়ে বেশিও দিতে হয়। লম্বা 20-25টা প্যারামিটার ইউজ করে কিওয়ার্ড দিতে হয়। আপনি দেখুন, আবার যদি কোনো জানাশোনা কেউ যারা আছে, যারা অলরেডি আগে থেকেই তারা এগুলো কাজ করে, আগেও হায়ার করছে এসইও স্পেশালিস্টদের, তখন তাদের নিজস্ব ফরম্যাটই আপনাকে দিয়ে দেবে যে আমি তুমি এই টেমপ্লেট গুলো পূরণ করো, আপনাকেও দিতে হবে না, তারা টাকা আপনাকে দিয়ে দেবে। বুঝতে পারছি। অনেক রকমের অভিজ্ঞতা হবে, এটা আপনার কত টাইপের হতে পারে, এটা মার্কেট প্লেস আস্তে আস্তে শিখবেন, বুঝবেন। ওকে, বুঝতে পারলাম। তাহলে ইনশাআল্লাহ আজকে আমরা শর্ট করে শেষ করেছি। আর আপনাদের সেকেন্ড ব্যাচের আমরা যেটা বুঝলাম যারা আছেন তারা হচ্ছে ডোমেইন হোস্টিংটা আরো পরে, আপনারা আগে ক্লাস শেষ করতে মানে মোটামুটি আরো কিছু দূর অগ্রসর হওয়ার পরে চিন্তা ভাবনা করবেন। এরকমই তো আমি যারা 5-6 জন 7 জন আছেন সেকেন্ড ব্যাচে, প্রত্যেকের দেখে চিন্তা ভাবনা। আলাউদ্দিন ভাই আছেন নাকি আজকে? আলাউদ্দিন ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাই। আপনারটা তো অলরেডি ইনশাআল্লাহ না, আমরা ওটা আপনারটা, আপনি তো এই ব্যাচেরই আছেন, এই ব্যাচ আপনারটা অনগোয়িং এ আছে, আপনার ডোমেইন হোস্টিং তো হয়ে যাবে কালকে ইনশাআল্লাহ। আর এখানে আছে আশিক ভাই আছেন সাতক্ষীরা, আজকে জয়েন হয়েছেন আপনি? আশিক ভাই শুনতে পাচ্ছেন? আশিকুর রহমান সাতক্ষীরা। আশিক ভাই দেখি আবার চ্যাট দেখছেন কিনা, তারটাও অনগোয়িং আছে, সেও কাজ। হ্যাঁ আশিক ভাই কেমন আছেন? এই তো ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার ডোমেইন হোস্টিং এর প্ল্যান কি? আমার হোস্টিং আছে, সবই আছে, যখন বলবেন কিনে ফেলবো। আচ্ছা, তাহলে আমরা আগে ক্লাস আরো কিছু দূর অগ্রসর হই, কন্টেন্টে ফিনিশিং দেই, কন্টেন্টটা প্র্যাকটিক্যালি দেখি, কন্টেন্টের টেমপ্লেট কেমন হবে, কিভাবে লিখবো, এটা আমরা সামনে ক্লাসে শেষ করবে। এরপরে আপনারা এখন কি করবেন, তারপরে এরপরে তো আমাদের সাইট ছাড়ার কাজের কোনো অগ্রগতি না, আমরা এসইও নিয়ে কাজ করবো, টেকনিক্যাল, অন পেজ, অফ পেজ, সাইটের মধ্যে প্লাগইন এগুলো সেটআপ করে কন্টেন্ট পাবলিশ করবো। তো সাইটের মধ্যেই কন্টেন্ট নিশ বুঝবেন, কিওয়ার্ড রিসার্চ হয়ে গেল, কন্টেন্ট লেখাও শেষ হয়ে গেছে, পাবলিশ তো করতে হবে কোথাও না কোথাও। এখনো কিওয়ার্ড খুঁজে পাই নাই ভাই, সব দেখি অন্যরা নিয়ে রেখে দিয়েছে। একটা এটা তো ম্যাক্সিমাম পাবেন, স্বাভাবিক গতিতে সার্চ দিতে এটাই পাবেন। এটা নিয়ে সময় ব্যয় করতে হবে, এটা 1 দিন 2 দিন 3 দিন 5 দিন আপনি 2 ঘন্টা করে সময় দেন, অথবা একটা বেলা পুরোটা সময় দেন, অথবা একটা দিন পুরোটা সময় দেন, মনোযোগ দিয়ে করেন, ইনশাআল্লাহ হবে। কিছু করে আমাকে দেখেন, আমি বাছাই করে দেই, আমার পেজ টু আছে, আমি আপনাকে হেল্প করব। আপনারা দেন আমাকে যে 10টা দিয়েছেন, 5টা দিয়েছেন, আমি দেখেন ঠিক আছে কিনা, আমি তখন আমি ওটাকে কিছু পেড রিসার্চ আছে বা আমি দেখলে তো বুঝতে পারবো আপনার ওইগুলো ঠিক আছে কিনা, এটা আমাকে দেন। আমার কাছে ওই যে লং টেইল প্রো আছে, তারপরেও আমি খুঁজে পাচ্ছি না। লং টেইল প্রো থাকার পরও খুঁজে পাচ্ছেন না? না, সবই দেখি কম্পিটিশন হাই। আপনি তাহলে আরো একটু ন্যারো করেন, আরো বড় করেন, অথবা আপনি নিশ চেঞ্জ করতে পারেন। যদি ওই নিশে প্রচুর দেখার পরও পাচ্ছেন না, তাহলে বলবেন ওই মার্কেট অলরেডি এটা মার্কেটে স্যাচুরেটেড হয়ে গেছে, এটা বাদ দেন, আরেকটা নিশ নেন। তো সব নিশে কম বেশি পাওয়া যাবে না তা না। আপনার লং টেইল প্রো আছে, আপনাকে এটা দিয়ে একটু খুঁজতে থাকেন। আপনি না হলে সর্বশেষ নিশ চেঞ্জ করবেন। কখন নিশ চেঞ্জ করবেন? যখন দেখবেন আর পাচ্ছেনই না। ওইভাবে আপনি কষ্ট করেন না, আশা করি পাবেন না। কেন লং টেইল প্রো তো আপনি ইউজ করার পরে না পাওয়ার কোনো কারণ আমি দেখি না। প্রত্যেকটা নিশে যদি কিন্তু বড় বড় বই এখনো পড়ে আছে, অত বড় হতে কেউ নেন, যার ভলিউম হতে 100 পাবেন 150 পাবেন, ওইটা নিয়ে শুরু করেন, অসুবিধা কি? আপনি 500-700 বাদ দেন। ঠিক আছে, আর কারো জিজ্ঞাসা আছে? না ভাইয়া, আপাতত আমার নাই। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ তাহলে কারো নাই, আমরা তো শেষ করতে পারি না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।